বাইরের কেউ এসেই যেন এখানে জায়গা না হয়ে করে ফেলতে পারে। আর ওনাকে দেখলাম কালকে আমি একদম লিস্টের নিচেতে, আজকে সে স্টার হতেই পারে। না স্যার, হতে পারে স্যার, অবশ্যই হতে পারে, কিন্তু সেটা একটা রাস্তা আছে স্যার। ইউ আর এ টিকটক সেলিব্রিটি স্যার, এরকম গালি দিচ্ছেন। টিকটকে এত মানুষ তাকে চেনে, রাইট? দিবেন না স্যার। ওয়েলকাম টু ঢালিউড ড্রিমস রিব্র্যান্ডিং বাংলা সিনেমা। রিব্র্যান্ডিং মানে হচ্ছে ইমেজ উদ্ধার, নতুন করে ইমেজ নিয়ে কথা বলা। তো ইমেজ নিয়ে কথা বললে তো আমি বললে হবে না। আমাদের আধুনিক সময়ের অনেক মানুষ, স্বপ্নবাজ মানুষ, যারা এই মিডিয়ামে কাজ করছে, খুব যোগ্যতাশীল মানুষ, খুব মননশীল মানুষ, খুব প্যাশনেট। কেউ শিল্পী, কেউ ডিরেক্টর, কেউ ক্যামেরাম্যান, কেউ সিনেমাটোগ্রাফার, কেউ এডিটর, কালার গ্রেডার, সবাইকে আমরা ইন্ট্রোডিউস করাবো। কিন্তু স্বপ্ন থাকতে হবে, কারণ ঢালিউড হচ্ছে সবচেয়ে বড় স্বপ্নবাজদের জায়গা। সো আজকে আমার অতিথি হচ্ছে মাস্টার শটে যায়। হ্যালো আফরিয়া, হোয়াটস আপ? I'm doing good. What about you, sir? Doing so. I'm very glad to have you on ঢালিউড Dreams. That's my pleasure. Thank you. তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল পরিচালক সমিতিতে, অ্যান্ড ভালো লাগছিল তোমার অ্যাপিয়ারেন্স। এখন তুমি কাজ করছো ঢালিউড ফিল্মসেও কাজ করছো, ওয়েব ফিল্মসেও কাজ করছো। কাজের কথায় পরে আসবো, আগে তোমার সম্পর্কে জানতে চাই যে তোমার এই যে ঢালিউডে দেখার স্বপ্ন, অভিনেত্রী হিসেবে এই যে স্বপ্নটা, এটা কবে আসলো, কেন আসলো? ওকে, ভেরি নাইস কোশ্চেন। আমার ক্যারিয়ার স্টার্ট হয় 2012 এ। আমি ওমান্স ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখি। যখন আমি এখানে আসি তখন আমার মধ্যে এই কাইন্ড অফ কোনো ড্রিম ছিল না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। I mean, as a model, you appeared as a model. তখন আমি তো Ambassador and model. জানতাম না, যেটা Ah, সত্যি কথা। okay. Interesting. তো ওই জায়গা থেকে আমার ফার্স্ট ফিল্ম 2013 এ আমার কাছে চলে আসে, নাম হচ্ছে নাইম তালুকদারের অন্য পথ, যেখানে আমার হিরো, জীবনের প্রথম যে হিরো ব্যাপারটা, হিরোইন, এই হিরো ব্যাপারটা যেটা ছিলেন, সে হচ্ছে ইন্ডোনেশিয়ান দূত। অ্যান্ড ওটার পরে আমার কাছে মনে হয়েছে, ও মাই গড, বিগ স্ক্রিন, সবকিছু খুব বিগ, ড্রিমি আইস, মনে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো ক্লামজি নাই, এত মানে সবকিছু এত লাইক ওয়াও লাগে কানে শুনতে, মানে দেখতেই ভাল লাগে। তো ওখান থেকে কিছু জিনিস যেমন শিখলামও, যেমন অভিনয়ের যে পার্টটা, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমার নাচের ব্যাকগ্রাউন্ড আছে, আমি কলকাতা নৃত্যশালা থেকে নাচের উপর ডিপ্লোমা করা আছে আমার 2 বছরের, বাট আমার অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো আমি ওই প্রোডাকশনের থেকে, যেটা তখনও যৌথ প্রযোজনা জ্যাজ মাল্টিমিডিয়া বাংলাদেশে তখনও প্রপারলি স্টাবলিশড না, দ্যাট টাইমের কথা আমি বলছি। সো একটা কলকাতা প্রোডাকশনে কাজ করতে যেয়ে আমি মনে করলাম সবই এরকম। তো আমি খুব ফ্যান্সি হয়ে গেলাম, আমার মধ্যে ড্রিমটাকে আমি আরেকটু ওটাকে বাড়ালাম, মনে হলো যে নিজেকে ভালো লাগছে। তারপর যেটা হয় সেটা হচ্ছে, বেশি পাখি উড়লে ডানা ভেঙে পড়ে। ঢালিউডে এসে ঝড়ের মধ্যে পড়ে গেলাম। এক্স্যাক্টলি স্যার। সো দ্যাট টাইম আমি আস্তে আস্তে পড়া শুরু করলাম, অ্যান্ড দ্যাট টাইম আমার কাছে আরেকটা ফিল্ম আসলো, অংশুদার, ডিরেক্টর তামিম আহমেদ অংশু। রাইট স্যার। তো সেই সিনেমাটা এতদিনে এসেছে, নাম হচ্ছে আদি। তো স্যার ওখান থেকেও আমি একটা, ওখানে আমার যদি আমি বলি স্ক্রিন টেস্ট বলেন, যদি আমি বলি অডিশন বলেন, আমি সবকিছু ফেস করলাম। 35 মডেলদের মধ্যে আমি ওখানে সিলেকশন এবং খুব প্রফেশনাল ওয়েতে কাজ হয়েছে, রাইট? ইয়েস স্যার। সো তারপর যেটা হওয়া উচিত ঢালিউডে। এক্স্যাক্টলি স্যার, এন্ড আই মিন ইট, যেটা হওয়া উচিত। তো স্যার ওখানে আমি সবকিছু থেকে রাইট মার্ক নিয়ে আগানোর পর আমি ওখান থেকে একটা স্লিপ কাটলাম। হাউ? স্যার আমি যদি সবকিছু বলেই দিই তাহলে তো হয়েই গেল। ওকে ফাইন, এডিট। তো একটা স্লিপ কাটলাম, স্লিপটা কাটার পর আমার কাছে মনে হলো এটা তো আমার ফেস করার কথা না। এটা থেকে আমি ওভারকাম করার জন্য আমি একটা ফিল্ম নিয়ে নিলাম, নাম হচ্ছে স্বপ্নজিৎ তুই, মনিরুল ইসলাম সোহেলের, যেখানে আমাকে দেখালো এপিট করলো এপিট, এন্ড দ্যাট ওয়াজ মাই লাস্ট ফিল্ম ফ্রম ATC, যেখান থেকে আমার কাছে মনে হয়েছিল স্যার ইনোসেন্ট একটা গার্ল, মাত্র সবকিছুতে এসেছে, একটা কোম্পানির ওনার এনে মেয়েটাকে এখানে বসে করিয়ে দিল, এবং মেয়েটা বসে গেল এবং ড্রিম দেখা শুরু করে দিল। এন্ড ড্রিম দেখতে দেখতে সে চলতেছে
চলতে চলতে তার কাছে একটা ভালো প্রজেক্ট পড়ে গেল, ওয়াও লিড হিরো এই সেই হানো তানো। তারপরে সেকেন্ডটা যখন আসলো, আচ্ছা অডিশন, আচ্ছা স্ক্রিন টেস্ট, আচ্ছা এটা, আচ্ছা ওইটা, তারপরে সে প্রবলেম ফেস করা শুরু করলো, ঠিক আছে। তারপর যখন সে স্লিপ কাটলো, তারপরে তার মনে হলো না আমি কেন স্লিপ কাটলাম, দিস ইজ লাইক ইগো প্রবলেম, আই হ্যাভ টু ডু ইট, আমি এটা থেকে বেস্ট কিছু করবো। দেন আমি কি করলাম স্যার, প্রবলেমেটিক ভাবেই আমি মনির ইসলাম সোহেলের স্বপ্ন যে তুই নিয়ে নিলাম, যেখান থেকে আমি এমন ভাবে কিক পেলাম যেটা আমার জন্য ওই মানে ইউ গিভ ইউর 100% দেয়ার। Yep, যেখানে আমার জন্য ওই মুহূর্তে এইটা খুব বেশি দরকার ছিল না স্যার। যদি দ্যাট মোমেন্ট আমার সাথে এটা না হতো, স্বপ্ন যে তুই রিলিজের পর 2015 এ স্বপ্ন যে তুই রিলিজ হয় অন স্ক্রিন, অ্যান্ড স্যার ওটার পরে আমার কাছে সবকিছু মিলিয়ে বাণিজ্যিক সিনেমা, এফডিসি সিনেমা, আর্ট ফিল্ম সব জায়গা থেকে মিলিয়ে 42 সিনেমা আমার কাছে অফার এসেছে। আচ্ছা, তারপরে 42 সিনেমা আমি রিজেক্ট করেছি স্যার। কেন? বিকজ স্যার আমি লাস্ট টাইম যা পেয়েছি সেটা এক্সপেরিয়েন্স হরিবল, হরিবল হরিবল So, ওই হরিবল। থেকে স্যার এটা সত্যি যে যে কোনো ইগো প্রবলেম থেকে যে কোনো মিস্টেক খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট স্যার দ্যাট মোমেন্ট আপনি মিস্টেক আপনার সাথে একটা হওয়ার পর আপনি ওখান থেকে কভার আপ করে আপনি আরেকটা জায়গাতে স্টেপ দিলে সেটা যে যথেষ্ট চিন্তা ভাবনার মধ্যে এসে ইগোটাকে রিজেক্ট করে আপনি যা সেটাকে মর্ম দিয়ে ওই ওয়েতে চলা, ইটস কোয়াইট টাফ ইন ঢালিউড। ইয়েস স্যার। সো আমি আলোচনা করছিলাম ঢালিউডের রিব্র্যান্ডিং নিয়ে। শিওর। So I believe you also agree that Hollywood need rebranding. Rebranding mean হচ্ছে come up with good working environment, professional working system, and Sir, image of the people. স্যার আমি যদি এটা নিয়ে বলতে চাই, এমনিও স্যার আমার একটু ইন্টারভিউ নিয়ে একটু ঝামেলা আছে, তো স্যার আমি যদি বলতে চাই স্যার আমাদের এফডিসি বেসমেন্টে যদি কথা আসে তাহলে বলবো স্যার এই পিট ও পিট যদি দেখানো যেদিন বন্ধ করে দিবে না স্যার, সেদিন দেখা গেছে যে আরো ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরাও আসবে, এডুকেটেড যারা ব্যাকগ্রাউন্ড আছে। এই জায়গাটা আমি নোট করতে চাই, Please. এই যে ভালো ফ্যামিলির ছেলে মেয়েদের স্বপ্ন, আমি এমন ছেলে মেয়েদেরকে চিনি যারা ফ্যামিলির সব আছে কিন্তু ও ছোটবেলা থেকেই অভিনয়ে পোকা, Right, sir. ও অভিনয় করবেই, Right, sir. কিন্তু বাবা মা সবকিছু দিচ্ছে, বাবা পৃথিবী সব পাবে, তুই ওদিকে আর যাইস না। হ্যাঁ, যাবে না। কিন্তু এই যে ওদিকে আর যাইস না, এইটা কি এফডিসির মধ্যে বাঘ আছে, সিংহ আছে, তারা কামড় দিবে? নো, মানুষ আছে। আচ্ছা। সো এফডিসির মধ্যে মানুষ আছে বা আমাদের ফিল্মের মানুষগুলো আছে, কিন্তু ওয়ার্কিং যে ইথিক্স এবং আর্টিস্ট হ্যান্ডেলিং এর ইথিক্স, প্রডিউসার ইনভেস্টর হ্যান্ডেলিং এর যে ইথিক্স, যে ল্যাঙ্গুয়েজ, বিজনেস, কারণ প্রত্যেকটা বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ইউ গো টু রিয়েল এস্টেট, ওইখানে এক ধরনের ভাষা আছে, ইউ গো টু এস্টাবলিশ আ ফ্যাক্টরি, সেটার এক ধরনের ভাষা আছে, তুমি ব্যাংক ওপেন করতে যাও সেখানে এক ধরনের ভাষা আছে, ইউ গো টু ওপেন ই কমার্স, সেটা এক ধরনের ভাষা আছে, ইউ কাম টু এফডিসি, দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ। ওয়াই? সেম কোশ্চেন ইজ মাইন, ওয়াই? এবং ওই যে আলোচনা আমরা এই লাইভে আসার আগে আলোচনা করছিলাম না, যে প্রত্যেকেই কিন্তু 100% এফোর্ট দিচ্ছে ফিল্ম বানানোর জন্য, কিন্তু দ্য এন্ড রেজাল্ট খুবই বাজে। আচ্ছা কেন? বিকজ অফ দ্য সিস্টেম। স্যার আমি যদি মনে করি যে কেউ যদি বলে যে এটা করতে বাজেট লাগে, ওটা করতে বাজেট লাগে, হ্যাঁ স্যার, তাহলে আমি এটাতে একদমই একমত না। কারণ স্যার বাজেট পাওয়ার পরেও যা আউটকাম দাঁড়াচ্ছে, স্যার স্বাভাবিকভাবে এখানে এক্সপেকটেশন থাকবে যারা মুচিগিরি করে, স্যার তারাও যদি দিন শেষে একটা এক্সপেকটেশন রাখতে পারে স্যার, সেখানে তো আমরা আর্টিস্ট, ইয়েস, শিল্পত্ব বেচি, তাহলে ওখানে কেন আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি 100% দিলাম অ্যাক্টিং এ, কিন্তু আউটপুটটা আসলো না। আমি অ্যাক্টিং কেন, আমি আমার এক্সপ্রেশনে দিলাম, আমি আমাকে নিজেকে তৈরি করলাম, আমি নিজেকে চেঞ্জ করলাম, আমি ওটার মতো মেকআপ নিলাম, যা আমি না, আমি আফরি, আমি হয়ে গেছি অরুণা বিশ্বাস, আমি সেলিনা, আমি হয়ে গেছি জরিনা মরিনা। তো আমি এই যে আমার এফোর্ট গুলো স্যার, এই যে আমি দিচ্ছি, এই যে আমার টাইমটা দিচ্ছি, ওখান থেকে আমাকে রিব্যাকটা কি দিচ্ছে স্যার? ভেরি হ্যাঁ, কোয়েশ্চেন কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি? আমরা কেন বলছিলাম যে ঢালিউডের রিব্র্যান্ডিং দরকার? কারণ আর্টিস্ট তৈরি হতে সময় লাগে, অনেক ঝড়ের ভেতর দিয়ে আর্টিস্ট হয়। একটা আর্টিস্টের মনের মধ্যে যে ক্ষুধা থাকে, যে আমার শত যন্ত্রণা, শত পারিবারিক বেদনা, শত বঞ্চনার পরেও আমি অভিনয় করব,
কিন্তু সেই জায়গাটা এসে যখন সে ওই ল্যাঙ্গুয়েজটা পায় না, ওই প্রফেশনালিজমটা পায় না, ওই এফোর্টটা পায় না, তখন কিন্তু কোনো জায়গা থাকে না। আমি আরেকটু ইন্টারাপ্ট করলাম স্যার, সরি। এই যে আরেকটা যে বিষয় স্যার, হ্যাঁ তুমি আসছো, তুমি কি জানো তোমার সিনিয়র জন কি করছে? স্যার দ্যাটস নট ফ্যাক্ট কি আমার সিনিয়র জন কি করেছে, ফ্যাক্ট ইজ আমি কি দিচ্ছি, আমি কি করছি। কারেক্ট। তুমি যদি আমার সিনিয়র জনের মধ্যেই থাকো তাহলে তো ওটাই তোমার জন্য ঠিক ছিল, তাহলে আমার আসার দরকারটা কি? বা তুমি আমাকে কেন বলছো আসো আসো আসো? ওয়াই? তুমি যদি, আমরা যখন ভাত রান্না করি না স্যার, তখন আমরা একটা ভাত ওটাকে প্রেস করে দেখি যে সবগুলো ভাত হয়েছে কিনা। তুমি যদি এখন সব লাইনে একজনকে দাঁড়া করে দাও, তাহলে তুমি নিজে কিভাবে এখান থেকে ওভারকাম হবা? তোমার তো কাম আউট করার কোনো প্রয়োজনই আমি দেখতেছি না। তাহলে তুমি নতুনত্ব দিয়ে এখানে কি করবা? ওটাই আমি অবশ্য, অ্যাজ আই এম দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ বাংলাদেশ ফিল্ম ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, ওখানেও আমার সাথে ডিবেট হয়েছে। আমি একটা কথা বলেছি যে কথায় কথায় ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন কেন, কথায় কথায় ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন কেন, সামনে দেখেন না। 2012-তে স্যার একটু বলবো স্যার, আমি বলছি কম আরেকটু বলবো স্যার। স্যার এই যে আপনি বললেন ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন, স্যার এরা মানে ইনারা এত সম্মানিত পারসন স্যার, এত সম্মানজনিত পারসন, তারা এত এত স্টার দ্বারা করিয়েছেন, আজকে কেউ নাই। ওই আমি স্যার দিন শেষে যদি একজনকেই পাই যে দুবাইয়ের ইয়াতে স্টেজে যে বাংলার জায়গায় হিন্দিতে কথা বলে স্যার, আরেকজনকেই পাই যে যতই নেগেটিভ কিছু করুক না কেন দিন শেষে সে পজিটিভ। তো স্যার ব্যাপারগুলো এরকমই, তারা এরকম ব্যাপার করতে পেরেছে, তারা তারা উইনার স্যার, আমরা 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 স্যার আমরা লুজার। তো ওই জায়গা থেকে আমি বলতে চাই স্যার যে তাদের মধ্যে 2021 সেঞ্চুরি, হ্যাঁ 2021 সেঞ্চুরি চলতেছে স্যার, কিন্তু তারা আছে 12 বছর আগে কি হয়েছিল, গতকাল কি কি হচ্ছে, আজকের কথা বাদই দেন। তো স্যার যে আজকে তো থাকতে পারে না স্যার, সে আগামী 10 বছর পর কিভাবে যাবে? কারণ ফিল্ম তো হচ্ছে দেখা, দর্শক দেখা, যে এখনকার দর্শক কি দেখছে, কি পছন্দ করছে তার উপর বসায়। যখন সিনক্রোনাইজ স্টার্ট করে, হিরো আসলো, হিরোইন বাতাসে উড়লো, ভেজা শাড়িতে নাচলো, যখন দেখায় তখন তো স্যার ফিউচারই দেখায়। তো স্যার মানে দেখায় মানে যখন গল্প বলে, হ্যাঁ হ্যাঁ যখন গল্প সেটা বলে, স্টোরি টেলিং যেটাকে বলে স্যার। তো যখন দেখানো শুরু করে লাইট ক্যামেরা অ্যাকশন, তো স্যার তখন তো খালি ফিউচারই দেখাইতেছে। তো স্যার তো একটা প্রোডিউসারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য যদি তাকে একটা পুরো একদম ফিল্ম টেলিং থেকে শুরু করে একটা ফিউচারই দেখাইতে পারে, সো ওই জায়গা থেকে স্যার কেন তারা নিজেরা ফার্স্টে পড়ে আছে, প্রেজেন্টও আসতে পারে না, তাদেরকে দিয়ে ভবিষ্যৎ আমি তো দেখি না স্যার। না বেসিক্যালি ওই যে বললাম যে প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকে 100% এফোর্ট দিচ্ছে, সিনেমা বানাতেই চাচ্ছে, কিন্তু অন্য কিছু না। কিন্তু না স্যার আমি একটা প্রোডিউসারের কাছ থেকে 1 কোটি 1.5 কোটি টাকা নিয়ে ওখান থেকে 30 লাখ, এখানে অবজেক্ট করব স্যার, আমি শেষ করি যে 1 কোটি টাকা নিলে সেখান থেকে 30 লাখ টাকা সরিয়ে একটা দোকান দিয়ে দোকান চালালেও তো ওর ইনকাম হয়। তারপরও ও প্রোডিউসারের কাছ থেকে নিয়ে একটা সিনেমা বানানোর চেষ্টা করছে, কিন্তু ওর যেই চিন্তা, ওর সিনেমা বানানোর এফোর্টটা পারফেক্ট, কিন্তু সিনেমা বানানোর জন্যে যে লেটেস্ট টেকনোলজি সম্পর্কে ধারণা, নতুন আর্টিস্টদের সাথে কিভাবে ডিল করবে, তারপরে গল্প কি ধরনের নির্বাচন করা উচিত, তারপরে কি ধরনের ইনভেস্টরের কাছে যাওয়া উচিত, প্রডিউসারের কাছে যাওয়া উচিত, এই জায়গাগুলোর সমন্বয়হীনতার কারণে ও যে আউটপুটটা দিতে চাচ্ছে ওটা কিছুই হচ্ছে না। যার ফলে তুমি এখানে বসে আশফানাল দিচ্ছ যে না কিছুই হয় না, কিছু হয় না, কিন্তু আমি বাদশাহী ভিউ থেকে দেখতেছি সবই হইতো, কিন্তু গাছটা লাগায় কিন্তু পানিটা দেয় না। না স্যার, যদি হওয়া বাচ্চা মা বলবে আর হব বাচ্চা মা বলবে, এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স স্যার। সে ঠিক আছে, এটা একটা ব্যাপার। তোমার ভিতরের কষ্টটা বুঝতেছি। না কষ্ট না স্যার, এই দিস ইজ কল্ড এক্সপেরিয়েন্স। খুব আপনি যদি এটার নাম কষ্ট দেন, দ্যাটস রং স্যার। ওকে, এক্সপেরিয়েন্স। স্যার আমাদের যদি আমি মনে করি আমার কাছে এরকম প্রপোজাল প্রত্যেকদিন মিনিমাম তো 2-3টা আসে, তো স্যার আমার যদি কষ্টই থাকতো আমি তো একটা পিক করে ফেলতাম। তো স্যার এটা আমার এক্সপেরিয়েন্স স্যার, যে আমি ওখান থেকে এটা ইকে আসছি, না বাবা বেলতলা আরেকবার যাওয়া যাবে না, দ্যাটস ইট স্যার। এন্ড আমার কথা যেটা স্যার, কেউ যদি 100% তো দুঃখী বাত স্যার, কেউ যদি 50% দিত, ইন্ডাস্ট্রি আজকে সিরিয়াসলি এই একটা জায়গা এফবিসি রে তো কোনোভাবেই আমি বাঁচাইতে পারতেছি না ওর হাত থেকে। না স্যার, ও তো ফাঁসি দিয়ে দিবে,
আচ্ছা, ওর কাছে খাতা দিলেও ফাঁসি দিয়ে দিবে এমনিতে। আচ্ছা, এবার কোশ্চেন করব না, বেসিক্যালি আমাদের মনে হয় এটা জানা উচিত যে ওর কাছে কি কোনো পজিটিভ জায়গা আছে? হ্যাঁ আমি বলছি স্যার, আসেন না স্যার। হ্যাঁ, আমাকে একটু ঢালিউডের বর্তমান কালচারের পজিটিভ দিকটা বলো। একটু পজিটিভই আসি আমরা। আচ্ছা, আমরা লাস্ট টাইম কাজ করেছি, এটা তো সুন্দর ছিল। সুন্দর বান্দর নিয়ে কথা হচ্ছে না, ভিতরের যে ক্রিমিনালিটি এগুলো নিয়ে কথা হচ্ছে। মানে আমরা যে ইউনিটের সাথে কাজ করেছিলাম, আমাদের ডিরেক্টর কিন্তু অনেক ভালো ছিল। আবার ডিরেক্টরে যাচ্ছ তুমি, ডিরেক্টরে হচ্ছে না কথা, এখানে ইউনিট নিয়ে কথা মানে হচ্ছে। এখানে কিন্তু আবার ডিরেক্টররা মাইন্ড করবে, না। কারণ তুমি কথাটা পরিষ্কার করছো না, সবাই হ্যাঁ। ঢালাওভাবে দোষ দিতে পারে। মানে তেমন একটা কিন্তু আমরা যে আবার রং করছিস, তুই পয়েন্ট বুঝ। তুই যে সেটা নিয়ে কথা বলতেছিস, হ্যাঁ। যে প্রজেক্ট তুই হ্যাঁ। দেখছিস, হ্যাঁ আমি সেটা নিয়ে কথা বলছি যেটা এখন পর্যন্ত হয়ে আসতেছে। ওটা তো যা আচ্ছা, আমরা পজিটিভিটি শুনি। জাহাদ ভাই জিজ্ঞেস করলো যে ঢালিউড ড্রিমস এর কোনো পজিটিভ কিছু আছে কিনা, একটু শুনি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে স্যার, আমাদের ডিরেক্টর, আমাদের প্রোডিউসার, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা আছেন তাদের টিম নেই। তাদের নিজস্ব টিম নেই। না, তারা কি করে স্যার, তারা টিম ওয়ার্কের থেকে বেশি অনেক বেশি গসিপ করে। হুম। তাদের যদি আপনি চিন্তা করেন যে টিম ওয়ার্ক, এই যে এখানে একটা রাফ কাট নামবে, আজকে সিন এখানে আটকে গেছে বৃষ্টির কারণে, ঠিক আছে আমরা ওদিক দিয়ে বেড়ে যাবো, এদের মধ্যে এরকম কোনো প্ল্যানিং নাই স্যার। আহা। এখান থেকে শুরু করতে হবে, এখানে ভেরি গুড অবজারভেশন, একটু বলতে very হবে। good observation. এখানেই শুরু করতে হবে, এখানেই শেষ করতে হবে, এখান দিয়ে ধরছে এখান দিয়ে বেরোতে হবে, নাথিং লাইক দ্যাট স্যার। তারপর স্যার আমাদের মধ্যে কেমিস্ট্রি নেই, কেন নাই? বিকজ অফ স্যার, আমরা সেটার মধ্যে যতক্ষণ থাকি তখন আমার কাছে মনে হয় যে আমরা জাস্ট হওয়া কাজটাকে কোনো রকম হয় পারলেই বেঁচে যাই। লাইক ডেলিভারি টাইমে, এটা মেয়েদের সবচাইতে ভয়ঙ্কর জায়গা, বাচ্চাটা যদি আমরা জন্ম দিয়ে দিই আসান হয়ে যায়। তো স্যার যদি এটাই থাকে তাহলে শিল্পত্ব কই থাকবে? বাহ 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 বাহ। বোঝান স্যার। কাজ নামায়, কাজ করে না। না, কাজ শেষ করতে পারে না তো, গসিপ আসলে বেশি। এবং স্যার আপনি যদি দেখেন স্যার যে আমরা কি বুঝি ফ্যামিলি, এই যে আমরা ফ্যামিলি 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 করি, অ্যাকচুয়ালি কি আমরা ফ্যামিলি হতে পারি হুম 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 হুম। স্যার? লেখা আমাদের মধ্যে। প্রফেশনালিজম থাকলে ফ্যামিলির প্রয়োজন হয় না তো। দরকার কি আমি ফ্যামিলি যখন হওয়ার? গল্প শুনছি, ফ্যামিলি হওয়ার দরকার নাই তো। প্রফেশনালিজম দেখাও, মনোযোগ দিয়ে কাজ করো, আউটপুটটা ভালো দাও, টাকা নিয়ে যাও গা। লাইফ পার্সোনাল যে টাকাটার কথা আপনি বললেন স্যার এই মাত্র, কি করলেন স্যার? কালকের কুমিরটা কেন আনলেন? মানে এই যে আমি ওরে ডাকছি কথাগুলো বলার জন্য, ওর কাছে কি এই প্রোগ্রামের জন্য আমি কোনো টাকা চাইছি? নমন রবিনের সাথে বসছে, আমি কোনো ভিজিট চাইছি? ঠিক আছে না? স্যার যে টাকাটার কথা আপনি বললেন স্যার, টাকাটা অনেক বড় ব্যাপার স্যার। ওই যে একটু আগে আমি আরেকবার এক্সপ্লেন করেছিলাম যে যে মুচি না, ও দিন শেষে একটা এক্সপেকটেশন রাখে। স্যার আমাদেরকে অ্যাকচুয়ালি কোনো এক্সপেকটেশন আছে স্যার? আমরা কি অ্যাকচুয়ালি যে যা দেই তার সামান্যতম কি আমরা পাই স্যার? সবাই তো নিডি ফ্যামিলির ছেলে মেয়ে না। না, সেটা আমি জানি না, কিন্তু আমরা তো প্রফেশনাল ওয়েতে কাজ করি, তাই না হাত ভাই? না, আচ্ছা সেটা পরে আসতেছে স্যার, যেহেতু আপনাদের সাথে কাজ করিনি সেটা কিভাবে বুঝবো স্যার? মানুষটা তো ছোট স্যার, এত তো জানা যায় না। তো ওই জায়গা থেকে স্যার আমার কাছে মনে হয় কিছু জিনিস, এফডিসি হোক, আর্ট ফিল্ম হোক, বাণিজ্যিক হোক, যে কোনো জায়গার হোক আমাদের দেশের, এই যে যে একটা টিম ওয়ার্ক, এটা যদি স্ট্রং হয় স্যার, আমার মনে হয় স্যার আসলে আগাতে পারবে। না, এই টিম ওয়ার্ক আছে, কিন্তু কিছু কিছু গ্রুপ, কারণ এরা বুঝে গেছে যে আমি যখন কাজটা নামাবো তখন আমার টোনের আমার টিম থাকবে। স্যার যারা বুঝে তারা এগিয়ে আছে, ঠিক আছে, তো ওইটা অনেকের আছে, আবার হয়তোবা অনেকের এদের সাথে- থাকবে না। এদের সাথে আমার হয়তোবা কাজ হয়েছে, এমন না যে এদের সাথে আমি বিজ্ঞাপন দিয়েই কাজ করেছি বলেই বুঝতে পারছি এরা কেন এগিয়ে আছে, এরা কেন পিছিয়ে আছে। যেহেতু জোন হয়ে গেছে, জোন ক্রিয়েট হয়ে গেছে, আগে যেমন দুইটা চ্যানেল ছিল, বিটিভি আর হচ্ছে ইটিভি, এখন যেরকম অনেকগুলো চ্যানেল, তার মানে কাজের অনেক সুযোগ সুবিধা। সো ওইখান থেকে কাজের ভ্যারিয়েশন থেকে এতটুকু তো বুঝতে পেরেছি যে কেন এরা পিছিয়ে আর কেন এরা এগিয়ে। সো ওই জায়গা থেকে স্যার আমার কাছে মনে হয় যারা পিছিয়ে আছে তাদের জন্যই টিম ওয়ার্কটা আসলে স্ট্রং থাকা উচিত। হ্যাঁ, ওটা তো চেষ্টা করতেছি, ওটার জন্য তো রিব্র্যান্ডিং মিন accessibility, rebranding mean think about how to utilize artists, rebranding mean how to use your social media and building image, what to do, what not to do, rebranding mean technologically reach হওয়া, ট্রেনিং ওয়ার্কশপ করা, যে জানে তার কথা শোনা, কথার মধ্যে কথা না বলা, এই জিনিসটা হচ্ছে আমাদের ঢালিউডের লাগবে। যারা জানে তারা সপ্তাহে আসবে, আর ওরা শুধু বৈশা বৈশা শুনবে, শুনতে 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 নিজেদের অর্ধেক ভুল ঠিক করবে, কাজ করতে গিয়ে শোনা অনুযায়ী বাকি কাজটা করবে। তো এরা তো শোনে না, এরা অলওয়েজ ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং সেখানে অবস্থান করে।
সো আশা করি ঢালিউডের এই চেঞ্জটা হবে।